This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এমনিতে কথা রাখা না রাখার বিষয়টা রাজনীতির ক্ষেত্রে খুব আপেক্ষিক আর কি, মানে কোন জায়গাটায় রাজনীতিকরা কথা রাখবেন বলেন, কেউ কেউ আবার জন্মান্তর ধরে কথা রাখার একটা প্রচেষ্টায় থাকেন। তো এই গোটা ব্যাপারটা না খুব আরও ইন্টারেস্টিং জায়গায় চলে যায় যখন দুজনের লড়াইটা যখন রাজনীতিক হিসেবে শুধু না, অভিনেতার লড়াই হিসেবেও কখনো কখনো দেখা হয়। ঠিক যেরকম ঘাটালে কিন্তু প্রতিশ্রুতি আছে, প্রতিশ্রুতি ভঙ্গ আছে, অনেক রকম নাটক আছে এবং সব থেকে বড় কথা দুজন হিরো আছেন। বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় এমন একজন লোক যাকে হিরণ বলে আপনারা সবাই চেনেন, এবং উল্টো দিকে দীপক অধিকারী যাকে আপনারা দেব বলে চেনেন। আমার সঙ্গে এই মুহূর্তে হিরণ রয়েছেন। হিরণ, আপনাকে TV9 বাংলায় স্বাগত। নমস্কার। 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 এই যে বিষয়টা বলছিলাম আর কি, এই ঘাটাল কেন্দ্রের লড়াইটা দুই অভিনেতা, দুই হিরোর লড়াই, এইভাবে কি আপনি দেখেন? একদমই না। আমি প্রথম দিন থেকে একটা কথাই বলে আসছি, এটা কোনো ব্যক্তির লড়াই নয়, এটা কোনো ব্যক্তি দেবের সঙ্গে ব্যক্তি হিরণের লড়াই নয়। কোনো ব্যক্তি, কোনো অভিনেতা, সুপারস্টার, মেগাস্টার, বাংলার সবচাইতে বড় অভিনেতা, বাংলার সবচাইতে বড় ফিল্ম স্টার দেবের সঙ্গে অত্যন্ত সাধারণ হিরণের লড়াই নয় এটা। এই লড়াইটা হলো যে একজন আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, বারবার মানুষকে ঠকানো, মানুষের সঙ্গে বেইমানি করা, গত 10 বছরে তৃণমূল কংগ্রেসের সাংসদের সঙ্গে অসহায়, বঞ্চিত, অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত, অবহেলিত ঘাটাল লোকসভার সমস্ত মানুষের লড়াই। যে ঘাটালে রেল লাইন হওয়ার কথা ছিল পাঁশকুড়া থেকে আরামবাগ, পাঁশকুড়া থেকে দাসপুর হয়ে, ঘাটাল হয়ে, ইরফালা হয়ে আরামবাগ অবধি, সেই রেল লাইন কিন্তু আগের সরকার করে গিয়েছিল 2011-12-তে, কিন্তু তারপর থেকে সেই রেল লাইন আজ অবধি করা হয়নি। এবং বারবার বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে যে আপনি রেল লাইনটা করতে দিন। আপনি এখন এতগুলো রেল স্টেশন হলে ঘাটালের সার্বিক অর্থনৈতিক, সামাজিক সমস্ত রকমের উন্নয়ন হতো, কিন্তু জোর করে মুখ্যমন্ত্রী এবং সাংসদ দুজনের রেল লাইনটা না করতে দিয়ে ঘাটালের মানুষকে বঞ্চিত করেছেন। এই ভোটে দাঁড়ানোর ক্ষেত্রটায় যেভাবে আপনার প্রতিপক্ষ একবার দাঁড়াবো না, এবং আলটিমেটলি যে জায়গাটায় আপনি এই পাওয়া না পাওয়ার বিষয়গুলোকে তো পয়েন্ট আউট করছিলেন, ঠিক একইভাবে উনি কোথাও গিয়ে যেন একটা দাবি আদায় করে যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে, এরকম একটা দাবি আদায় করে মানুষের জন্য কিছু করে ফেললেন, এরকম একটা জায়গা তৈরি করে তারপর ভোটে দাঁড়াতে রাজি হলেন। এটা আপনার প্লাস পয়েন্ট না মাইনাস পয়েন্ট? না, এটা যে উনি আর মানে কত বড় মিথ্যেবাদী এবং কত বড় একজন বেঈমান সাংসদ মানুষের কাছে, সেটা আরেকবার তিনি প্রমাণ করলেন। ঠিক 2019-এ ডেবরাতে ক্যাবাগেরিয়ার যখন ব্রিজটা ভেঙে যায়, তার সামনের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইকের সামনে, আপনাদের প্রত্যেকটা টিভি চ্যানেল ছিল, আপনারা প্রত্যেকে সেটা দেখিয়েছিলেন টিভিতে, সেইটা আর্কাইভে এখনো আছে, আমি সেটা দেখেছি। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে এই ক্যাবাগেরিয়া ব্রিজ যদি আমি করতে না পারি তাহলে কিন্তু আমি আগামী লোকসভাতে 2024 আর ভোটে দাঁড়াবো না। একদম পরিষ্কার করে জল করে বলেছিলেন। সে ভিডিওটা আপনার আর্কাইভে না থাকলে আমি পাঠিয়ে দেবো, আমার কাছে আছে। তো সেমনি এবারে আর একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে ঘাটাল মাস্টার প্রকল্প করে দেবো, মুখ্যমন্ত্রী বলেছেন করে দেবো। আমি একটাই প্রশ্ন করব, 2022-এ ঘাটাল মাস্টার প্রকল্প নিয়ে প্রশ্ন করছেন উনি লোকসভাতে, ডিসেম্বর মাস, দেখুন ডিসেম্বর 2022, আপনার ক্যামেরায় দেখাচ্ছি। উত্তর দিয়েছে, এখানে উত্তর লেখা আছে যে ঘাটাল মাস্টার প্রকল্প হ্যাড অলরেডি বিন অ্যাপ্রুভড টেকনিক্যালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি। 1 বছর পর আবার প্রশ্ন করছেন, দেখুন আবার প্রশ্ন করছেন 1 বছর পর, দেখুন ডিসেম্বর 2023 আবার প্রশ্ন করেছেন, সেম প্রশ্ন, কপি পেস্ট আবার সেম প্রশ্ন করেছে। 1 বছর পর সাংসদ একই প্রশ্ন করছেন, আবার একই উত্তর দিয়েছে মন্ত্রণালয় যে ঘাটাল মাস্টার প্রকল্প ওয়াজ অ্যাপ্রুভড টেকনিক্যালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি। তো এটা যদি সাংসদের পারফরমেন্স হয়, তো ঘাটালের মানুষ করবেটা কি? ঘাটালের লোকসভার মানুষ কি করবে আপনি বলুন? টেকনিক্যাল অ্যাপ্রুভাল, ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল, তা সত্ত্বেও এরা নাটক করছে, এরা রাজনীতি করছে। গত বছর এরাই দাসপুরেতে গোল্ড হাব বানিয়েছিল,
প্রকল্প শুরু করেছিল, ফিতে কেটেছিলেন মুখ্যমন্ত্রী, সাংসদ উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা তারা চলে আসবেন। তারপরে গোল্ডহাব কোথায় গেল? গোল্ডহাব কেন বন্ধ হয়ে গেল? কারণ এই রাজ্য সরকারের কাছে পয়সা নেই। এরা 100 দিনের 2 লাখ কোটি টাকা চুরি করে কালেক্টে নিয়ে পালিয়ে গেছে, সিএজি রিপোর্টে আছে সেটা। সেজন্য এদের ভাড়ারে কোনো টাকা নেই। টাকা নেই বলে এরা গোল্ডহাবের জমি না কিনে এরা যেগুলো ফ্রিতে পাওয়া যায় জমি, শ্মশান, খেলার মাঠ, সেইগুলো দখল করছিল জেলা শাসককে দিয়ে। তখন গ্রামবাসীরা তার প্রতিবাদ করে যে আমরা শ্মশান দেব না, আমরা খেলার মাঠ দেব না বাচ্চাদের। তখন তারপরে হাইকোর্টে যান, হাইকোর্ট থেকে স্টে অর্ডার হয়। 2014 থেকে আপনি রোজ মিথ্যে কথা বলছেন, রোজ সকাল থেকে ঘুম থেকে ওঠেন, রাত্রিবেলা ঘুমোতে যান, আপনি মিথ্যে বলেন। আমি তো একটা ছোট্ট উদাহরণ দিলাম আপনাকে, টাবাগারিয়া ব্রিজ, মাইক ধরে বলেছিল যে আমি আর ভোটে কোনোদিনও দাঁড়াবো না যদি ব্রিজটা করতে না পারি। গোল্ডহাব গত বছর উদ্বোধন করে এখনো ফিতে কাটতে, সেই ফিতে কাটা অবস্থাতেই পড়ে রয়েছে। তো মানুষকে আগে এগুলো জবাব দিন না, আগে এগুলো জবাব দিন, তারপরে মিথ্যে আবার বানিয়ে বানিয়ে নতুন নতুন কথা বলবেন। আপনি আমাকে বলেছেন যে আমি পড়াশোনা জানি না, আমি মূর্খ। আমি মেনে নিয়েছি ভাই, আমি পড়াশোনা জানি না, আমি মূর্খ। আমি আইআইটি খড়গপুরে রিসার্চ করি, আর আপনার এফিডেভিট আমি দেখেছি যে আপনি একজন ডিপ্লোমা করেছেন কম্পিউটার টেকনোলজিতে। ডিপ্লোমা আমি জানি না মাধ্যমিক না 8 পাস করে করে। দেব একটা কথা বলেছেন, মানে এটা এটা এই জন্য দেবের কথা ধরে আপনাকে জিজ্ঞেস করছি, কারণ এটা তো যেহেতু ঘাটালবাসীর একটা দীর্ঘদিনের চাহিদা এবং তাদের ওপর এই জিনিসটার উপর অনেক কিছু নির্ভর করছে। তিনি বলেছেন যে প্রয়োজনে তিনি জন্মান্তরে মানে একাধিক জন্ম নিতে রাজি আছেন আর কি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবায়িত করার জন্য। আমার এটা সিম্পল প্রশ্ন, মানে আমি জানি না এই কথাগুলো শোনার পর ঘাটালবাসীর মনেও নিশ্চয়ই এই প্রশ্নটা জাগছে যে ঘাটালবাসীর কপালে কি এই ঘাটাল মাস্টার প্ল্যান দেখার জন্য বেশ কয়েক জন্ম অপেক্ষা করতে হবে? না দেখুন, উনি বলেছেন যে ওনাকে জন্মান্তর ধরে হলেও উনি ঘাটাল মাস্টার প্রকল্প করবেন। আমার কাছে প্রশ্ন হলো যে উনি কতবার জন্মগ্রহণ করবেন আর কতবার মৃত্যুবরণ করবেন, তারপরে ঘাটাল মাস্টার প্রকল্প হবে, আমি ওসবেতে যাচ্ছি না। আমার একটাই, আপনার ক্যামেরার সামনে আপনার চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই যে সাংসদ হওয়ার 1 মাসের মধ্যে, এই 2024-এ সাংসদ হওয়ার 1 মাসের মধ্যে আমি এই বন্ধ হয়ে যাওয়া প্রজেক্ট ঘাটাল মাস্টার প্রকল্প, যেটা আমাদের কেন্দ্রীয় মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভ করে দিয়েছে, এই প্রজেক্টটা আমি শুরু করব 1 মাসের মধ্যে। এই ফাইলটা যেটা বন্ধ করেছে, ফাইলটা খুলবো। যদি মুখ্যমন্ত্রীর ঘাড়ে মাথা থাকে, যদি দম থাকে, চ্যালেঞ্জ রইল আমাকে আটকে দেখান। যদি ওনার দম থাকে, আমাদের রেলমন্ত্রী বারবার চিঠি লিখেছেন রেল স্টেশনগুলো করতে দেওয়ার জন্য, রেল স্টেশনগুলো করতে দেওয়ার জন্য পাঁশকুড়া থেকে দাসপুর হয়ে, ঘাটাল হয়ে, ইরফালা হয়ে আরামবাগ অব্দি, এতে পুরো ঘাটালের উন্নয়ন হবে। যদি দম থাকে মুখ্যমন্ত্রীর, তাহলে রেল স্টেশন আটকে আপনি দেখাবেন। আমি সাংসদ হওয়ার পরে 1 মাসের মধ্যেই বন্ধ করে দেওয়া ফাইলটা কাজ শুরু করব। চ্যালেঞ্জ রাখলাম আপনার ক্যামেরার সামনে, সাংসদ হওয়ার 1 মাসের মধ্যে এই 2টো প্রজেক্ট শুরু করব। আপনি তো বলেছেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে চ্যানেলকে যে আমি হলাম সেলিব্রিটি সাংসদ, সেজন্য আমি 11% যাই লোকসভাতে, 90% আমি শুটিং করি। তো আপনার দলের তো শতাব্দী রায় আছেন, তিনিও তো সেলিব্রিটি সাংসদ, তার তো পার্সেন্টেজ 80%-এর ওপরে। আপনার থেকে অনেক বড় স্টার, আপনার থেকে অনেক বড় মেগা স্টার মাননীয় চিরঞ্জিত চক্রবর্তী, চিরঞ্জিত দা, তারও 80%-এর ওপরে উপস্থিতি বিধানসভাতে। আরে এগুলো বলুন, সারাক্ষণ নেগেটিভ কথা কেন বলেন? লোককে মিথ্যে কেন বলেন? সত্যি কথাগুলো বলতে তো শিখুন। কাক কাকের মাংস খায় না, কিন্তু আপনি বা আপনাদের মধ্যে এই যে পারস্পরিক গোলাগুলিটা, এটা অধিকাংশ সময় কিন্তু অত্যন্ত ব্যক্তিগত স্তরে চলে যায়। এটার কারণ কি? দুজনেই একই জায়গা থেকে এসেছেন, প্রফেশনাল রাইভালরিটা কি এই রাজনীতির ময়দানেও চলে আসে? এই লড়াই সুপারস্টার, মেগাস্টার, বাংলার সবচাইতে বড় জনপ্রিয় হিরো দেবের সঙ্গে হিরণের লড়াই নয়। এই লড়াইটা বঞ্চনার লড়াই, এই লড়াইটা অবহেলার লড়াই, এই লড়াইটা বেইমানির লড়াই। ফলে আমি ব্যক্তিগতভাবে আজ অব্দি দেব কেন, আমি কাউকে আক্রমণ করিনি আজ অব্দি। আমি কারোর ব্যক্তিগত সম্পর্কে একটা কথাও বলি না, আজ অব্দি বলিনি এবং কোনোদিনও বলবো না। এটা আমার ব্যক্তিগত সংস্কার, এটাই আমার সংস্কৃতি, এটাই আমি শিখে বড় হয়েছি। কিন্তু সাংসদ হিসাবে 30% কাটমানির জন্য কেন্দ্রীয় প্রকল্পগুলোকে উনি আটকে দিয়েছেন, জাস্ট বিকজ অফ 30% কাটমানি। আমি বলিনি সেটা, ওনার রাজনৈতিক গুরু, উনি কদিন আগেই বলেছেন যে ওনার রাজনৈতিক গুরুর নাম হলো শঙ্কর দলুই। তো সেই শঙ্কর দলুইয়ের কথাতে কোট আনকোট যে উনি 30% কাটমানি না হলে কোনো কাজ করেন না, রেলের প্রজেক্টে 30% নিতে পারবেন না, সেজন্য রেলের প্রজেক্টটাকে আটকে দিয়েছেন। সন্দেশখালীর মা বোনের কষ্ট, তাদের দুঃখ, তাদের যন্ত্রণার কথা বলেছি, সেজন্য উনি হা হা করে হেসেছেন। কারণ সন্দেশখালীর মা বোনের কষ্ট, ওনাদের চোখের জল, ওনাদের যৌন নির্যাতনের যন্ত্রণা শুনলে ওনার হাসি পায়।
সেটা আমি ব্যক্তিগতভাবে যাইনি কখনো, ব্যক্তিগত কথা কখনো বলিনি আজও। আপনাদের বিজেপিরও একটা বড় ইস্যু ছিল এই বিভিন্ন কাটমানি বা এই বিভিন্ন দুর্নীতি, তার মধ্যে গরু পাচার বা অন্যান্য বিষয়গুলো সম্পর্কিত বিষয়টাও ছিল তাদের অভিযোগের মধ্যে। এবার সিনেমার মধ্যে এনামুল হকের টাকা সেটা ওখানে লগ্নি হয়েছে, এই নিয়ে আপনি প্রতিবাদে সরব হয়েছিলেন। এবার ইন্ডাস্ট্রিতে এই যেভাবে আপনার অভিযোগ যদি সত্যি হয়, যদি সত্যি এই টাকা পয়সাগুলো, এই কালো টাকা ওখানে ঢুকে থাকে, এগুলোর বিরুদ্ধে তো একটা লাগাতার কোথাও গিয়ে আপনাদের তরফ থেকে, যেহেতু আপনাদের পক্ষে জানাটা সম্ভব বা সহজ, আরো বেশি একটা লাগাতার কি আন্দোলন লোকজন এক্সপেক্ট করে না? না দেখুন, আমি তো গত 2 বছরে প্রথম বলেছিলাম, গত 2 বছর আগে প্রথম বলেছিলাম যেখানকার সাংসদ গরুচরের কাছ থেকে টাকা নিয়ে সিনেমা বানিয়েছে। তখন কোনো মিডিয়া সেরকম ভাবে দেখাননি এবং সমস্ত মানুষ বিশ্বাসই করেননি যে উনি 30% কাটমানি নেন, গরুচরের কাছ থেকে টাকা নিয়েছেন। যে আমার প্রিয় বন্ধু, আমার সহ অভিনেতা, যে এই 30% কাটমানি, চাকরি বিক্রি, গরুচরের টাকা এসবের মধ্যে যে থাকতে পারে, এটা আমার বিশ্বাসের মানে আমার কল্পনারও অতীত ছিল, আমি কল্পনাও করিনি। কিন্তু যখন আস্তে আস্তে সংবাদ মাধ্যম থেকে ডেটা পেতে শুরু করলাম, যখন আস্তে আস্তে আমি ঘাটাল লোকসভাতে ঢুকতে শুরু করলাম, মানুষ যখন আস্তে আস্তে সন্দেশখালির মতো শক্তি পেল সত্যি বলার, মানুষ আমাকে ইনফরমেশন দিতে শুরু করলো। মানুষ বিভিন্ন অডিও সংবাদ মাধ্যমকে দিয়েছে, সংবাদ মাধ্যম থেকে অডিওগুলো আস্তে আস্তে ভাইরাল হয়েছে। আমরা দেখেছি তার নিজের পিএ, তার কথা শুনছি, তিনি বলছেন যে আমার কাছে সংসদের কোটায় 44খানা চাকরি আছে। ওনার পলিটিক্যাল গুরু শঙ্কর দলুইয়ের অডিও যদি ভাইরাল না হতো, আমার কথা কেউ বিশ্বাস করতো না, বলতো না না হিরণ মিথ্যে বানিয়ে বানিয়ে বলে, হিরণের কোথাও একটা জেলেসি আছে, হিরণ ইজ মানে মেবি হিরণ ইজ ফিলিং ইনসিকিউর, হিরণ ইজ ফিলিং জেলাস, সেই জন্য বলছে, বারবার বলেছে আমাকে। কিন্তু যখন ওনার পলিটিক্যাল গুরু বললো, তখন মানুষ বিশ্বাস করতে শুরু করলো। এই জন্যই কি মানে একটু বিতর্কিত বা একটু ব্যতিক্রমী চিন্তা ভাবনা আছে বলেই কি আপনার ইভেন দলের মধ্যেও একটা সময় আপনি দলে থাকবেন কি থাকবেন না এটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল? না, এটা কখনোই সংশয় তৈরি হয়নি। আমি কখনো আপনার চ্যানেলে দেখে আপনারা দেখান যে আপনাদের কোনো আর্কাইভে কখনো আমি দলের সম্বন্ধে একটা কথাও বলেছি? এটা কি ঠিক? মানে মাঝে মধ্যে যেটা শোনা যায় যে আপনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ, কিন্তু আপনি দিলীপ ঘোষের প্রবল বিরোধী, এটা কি ঠিক? একদমই না। কে বলেছে? আমি তো খড়গপুরে থাকি, দিলীপ বাবু এবং আমি মিলে, দুজনে মিলে একসঙ্গে মিলে রেলের এত 100 কোটি টাকার কাজ করেছি। সত্যি সত্যিই তো আপনি এখনো সেখানে রয়েছেন, কাউন্সিলর আছেন, বিধায়ক আছেন, এখন সাংসদ পদে লড়ছেন, কিন্তু মাঝখানে যে জল্পনাটা তৈরি হয়েছিল সেটা কিসের জন্য? যে এরকম অবধি শোনা গেছিল যে আপনি ক্যামাক স্ট্রিটে গিয়ে মিটিং অবধি করে এসছেন, এরকম মানে আপনাকে তখন সার্টিফাই করতে হয়েছিল, দেখাতে হয়েছিল যে আপনি আসলে বাইরে গেছেন। মানে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, এর কারণটা কি? দেখুন, আমি তো মধ্যপ্রদেশে ছিলাম, আপনারা নিজেরা দেখেছেন যে আমি সেখানে ইন্দোরেতে যে আমাদের ওখানে যে মধ্যপ্রদেশের যে বিজনেস সামিট হয়েছিল, সেখানে আই ওয়াজ ইনভাইটেড অ্যাজ ওয়ান অফ দ্য কি স্পিকার্স। তো সেখানে আমি গিয়েছিলাম। যে অভিনেতা, যে ফিল্ম স্টার ভাবে যে আমি পার্ট টাইম পলিটিক্স করবো, মাননীয় দীপক অধিকারী ইজ এ পার্ট টাইম পলিটিশিয়ান, হি ইজ এ সেলিব্রিটি সাংসদ, বাট হি ইজ এ পার্ট টাইম পলিটিশিয়ান। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনো বক্তব্য নেই, ডেফিনেটলি টেকনিক্যাল নলেজেবল লোকজনই এটা করেছিলেন, কিন্তু তারপর যে সময়টা চলে গেছে এবং যে যে নদীগুলোর বা তাদের অবস্থান বা তাদের যে প্রবাহের ওপর নির্ভর করে এই গোটা প্রজেক্টটা করা হয়েছিল, এর মধ্যে অনেক কিছু হয়তো বহু নদী সেগুলো হয়তো প্রশাসনিক স্তরে গাফিলতির জন্যই অনেক পাড় ভেঙেছে, কোনোটায় বুঝে গেছে, প্রবাহগুলো বেঁকে গেছে। তো এই মুহূর্তে যে এক্সিস্টিং জায়গাটা আছে সেটার কতটা মডিফিকেশন দরকার, সেইটা আপনি কোথাও গিয়ে ন্যাচারালি আপনাকে তো এই গোটা বিষয়টার সঙ্গে আপনি যেহেতু আছেন এবং আইআইটির সঙ্গে রয়েছেন যারা এই সমস্তগুলোর ক্ষেত্রে গাইড করতে পারে, তাই জন্যই আপনার কাছে জিজ্ঞাসা যে আপনি এই জায়গাটা কি একটুখানি খতিয়ে দেখেছেন? কারণ এটা আলটিমেটলি যদি ঠিকভাবে হয় তাহলে ঘাটালের মানুষজনেরই উপকার আর কি। যখন কোনো প্রজেক্ট শুরু হয়, যখন ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল পাওয়ার পরে যখন কোনো প্রজেক্ট শুরু হয়, প্রজেক্ট শুরু হওয়ার পরেতে তারা টেকনিক্যাল টিমের সঙ্গে আবার নতুন করে বসবে। যে 2018-তে যে টেকনিক্যাল অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল, 2024-এ যখন কাজ শুরু হবে, যারা যারা এই প্রজেক্টের ডিপিআরটা বানিয়েছিলেন তাদের পুরো টিমের সঙ্গে বসবে। সেই টিমে হয়তো অনেকে আছেন, হয়তো অনেকে এখন নেই, অন্য কোথাও চলে গেছে, বাট সেই টিমের সঙ্গে যারা টেকনিক্যাল এক্সপার্টাইজ যাদেরকে আছে তাদেরকে নিয়ে নতুন করে বসে পুরো নতুন করে রিভিউ হবে। জলে না নামলে কেউ সাঁতার শেখে না, আগে তো জলে নামুক,
তারপরে জলের কত গভীরতা তারপরে বুঝবেন, তারপরে সাঁতার শিখবো আমরা সবাই মিলে একসঙ্গে। কিন্তু জলে তো নামতে হবে। জলে নামার আগে ডাঙা থেকে যদি আপনি সারাক্ষণ ওই গোড়ালি জলে দাঁড়িয়ে এসে, যখনই বৃষ্টি হলো বন্যা হলো, মুখ্যমন্ত্রী আর সাংসদ গোড়ালি অবধি দাঁড়িয়ে বলল খিঁচ মেরি ফটো, খিঁচ মেরি ফটো, মিডিয়া সমস্ত ফটো নিয়ে দিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী এবং সাংসদ বন্যা পীড়িত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। নমস্কার। আমরা জানি না কে জিতবেন, কিন্তু আমরা শুধু এইটুকুনি চাই যে ঘাটালের মানুষকে যাতে আর ওই সাঁতার শিখতে না হয় আর নৌকো বাইতে না হয়। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।